বিশেষ একটি দেশের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ তাপস, অভিযোগ নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের। বিডিআর বিদ্রোহ নিয়ে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি বিএনপির। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেছেন মেজর হাফেজ। পরিবর্তিত বাংলাদেশ দেখতে নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ ডক্টর ইউনূসের, অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যয়। প্রশাসনকে গতিশীল করে নতুন বাংলাদেশ গড়তে চান নতুন উপদেষ্টারা, ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আশ্বাস। সহিংসতার মামলায় চট্টগ্রামের আলোচিত সাবেক এমপি লতিফ 3 দিনের রিমান্ডে, সাবেক মন্ত্রী ঠাকুরগাঁয়ের রমেশ কারাগারে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পিলখানা হত্যাযজ্ঞে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং শেখ সেলিম জড়িত অভিযোগ করেছেন তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। বিশেষ একটি দেশের স্বার্থ রক্ষায় শেখ হাসিনা সেনা অফিসারদের হত্যা করেন বলেও অভিযোগ করা হয়। দ্রুত সময়ে কমিশন গঠন করে নতুন করে তদন্ত এবং আগের তদন্তগুলোর রিপোর্ট প্রকাশের দাবি শহীদ পরিবারের সদস্যদের। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে সেনাবাহিনীর 57 কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সাথে 17 জন বেসামরিক ব্যক্তিকেও হত্যা করে খুনিরা। শনিবার বেলা 12টায় রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের করা মামলার বিচারটি ছিল ত্রুটিপূর্ণ। এতদিন যে আমাদেরকে চাপ দিয়ে রাখা হয়েছিল, মুখ বন্ধ করে দেওয়ার, ভয় দেখানোর, সব রকমের বাধা থাকবে না, যে বিচারটা হচ্ছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাব ছিল। আমরা কিন্তু জানি নাই, কারণ আমরা জানি নাই। তৎকালীন বিডিআরের সাবেক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ অভিযোগ করেন, একটি বিশেষ দেশের স্বার্থ রক্ষায় পরিকল্পিতভাবে খুন করা হয় সেনা কর্মকর্তাদের। একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এ 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আসলে বলেই দিই, মরলে মরছে, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয়, বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। ডাল ভাত কর্মসূচির নামে বিদ্রোহের খবরটি মিথ্যা বলেও দাবি করেন তারা। It's an international conspiracy. It had nothing to do with the ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। 16 বছরের না বলা কথাগুলো জাতিকে জানাতে গণমাধ্যমকে অনুরোধ করেন শহীদ পরিবারের সদস্যরা। কেন এত বছর ধরে আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণ জানতেই পারে না যে ইনসিডেন্টটা কেন হয়েছে। শহীদ সেনা দিবস পালন করা 25 ফেব্রুয়ারি আমি নিজেই বলেছিলাম দেশ প্রধানকে, কিন্তু তখন আমি উত্তর পেয়েছিলাম যে আর কত শহীদ দিবস করব। শহীদদের স্মরণ সভায় বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। প্রাণে বেঁচে যাওয়া এই সেনা কর্মকর্তা সেই বিভীষিকার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে ডিজিকে ওই জায়গায় ডিজির লাশটা পড়েছিল, যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম ডিজির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে, একদম আমি যেখানে দাঁড়ায় আছি তার নিচেই পড়ে আছে। ওখানে এসএসের ডেড বডি ছিল, মুশিয়রের ডেড বডি ছিল, আরও আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডে নির্দোষ কেউ যেন হয়রানি না হয় সে দাবিও জানান শহীদদের সন্তানেরা। এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক। গণহত্যার দায় তার বিচার করতে হবে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনার নামে ক্যান্টনমেন্টের নাম পরিবর্তনের দাবি জানান বিএনপি নেতারা। বলেন বিডিআর বিদ্রোহের মামলা শেষ করতে দ্রুত আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশেরও দাবি জানান তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, ছাত্র জনতাকে হত্যা এবং এতদিন যত গুম খুন হয়েছে এর সাথে জড়িতদের বিচার করতে হবে। আওয়ামী লীগ পুলিশকে পৃথিবীর নিকৃষ্ট বাহিনীতে পরিণত করেছে। পুলিশের মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেন তিনি। এত ক্ষমতাশালী সুইস ব্যাংকে এত টাকা, যার পিয়নের 400 কোটি টাকা আছে, তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি, পরনের কাপড় নিয়ে বিদায় হয়েছে। ভারত সম্পর্কে বলতে চাই, আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ, কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসোলিনির মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেয়া এবং সম্পাদক মাহমুদুর রহমানের উপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে আমার দেশ পরিবার। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে, কেড়ে নিয়েছিল বাক স্বাধীনতা। আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদ রহমান এবং তার পরিবার, তার প্রতি যে মামলা এবং আমার দেশের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, এগুলো দ্রুত প্রত্যাহার করে মাহমুদ রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা, সেই সাথে সাংবাদিক সহ সংবাদপত্র প্রকাশে যত ধরনের কলাকুশলীরা সংযুক্ত ছিলেন তাদের সবাইকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে এই আমার দেশকে আবারও পুনঃপ্রকাশের ব্যবস্থা করতে হবে এবং সেটা রাষ্ট্রকেই করতে হবে। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের কোনো কলঙ্ক যেন অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে না লাগে সেজন্য সতর্ক থাকতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার করা। এজন্য সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করা হবে। নয়াদিল্লিতে শুরু হওয়া এক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশের পরিবর্তন দেখতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানান ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনে দেয়া বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সরকারের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকারের কথা জানান। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. এজন্য বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বিস্তারিত তুলে ধরেন তিনি। Our task
is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary students. প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথাও উঠে আসে। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anyone. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে এক ফোনালাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। বিকেলে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মোহাম্মদ ফাউজুল কবির খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও আলী ইমাম মজুমদার। পরে শহীদদের সম্মানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা, সই করেন পরিদর্শন বইতে। পরে ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, তাদের বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা। এ সময় আলী ইমাম মজুমদার বলেন, প্রথম পদক্ষেপই হলো সরকারি প্রশাসনকে গতিশীল করা। ছাত্ররা তো সবসময় 52 থেকে আরম্ভ করে সবসময়ই তো নতুন যুগের সূচনা করেছে কোনো না কোনো আন্দোলন দিয়ে। সব শেষে এবার যে ছাত্র আন্দোলন, এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে এবং সেজন্যই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ। আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে এটাকে গতিশীল করা, যাতে জনগণের সেবা দিতে পারে, কল্যাণ করতে পারে, সেই জন্য চেষ্টা করা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধ না করেও সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সকালে চট্টগ্রামের কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে উপদেষ্টা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। আদালতে মামলাটি করেন ঠাকুরগাঁয়ের হাজিপাড়া এলাকার রিপন ওরফে বাবু। পুলিশ জানায়, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে। তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি, পরে রিমান্ডের আবেদন করা হয়। এর আগে রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করেন, সাদা পোশাকে পুলিশের 10 থেকে 15 জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। কোথায় নেওয়া হয়েছে তা তাকে জানানো হয়নি। গুলি ও ককটেল বিস্ফোরণের মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে পুলিশ 8 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে দুপুর 12:15টার দিকে এম এ লতিফকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। শনিবার ভোর 6:30টার দিকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে বলা হয়, 4 আগস্ট নগরীর নিউ মার্কেট মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষ করে ফেরার পথে নগরীর ডবল মোরিং এলাকায় এরশাদ নামে এক ব্যক্তি গুলিতে আহত হন।
মামলার 1 নম্বর আসামি সাবেক এমপি এম এ লতিফ এই ঘটনায় সরাসরি জড়িত। মামলার বাদী এরশাদ শুক্রবার ডাবল মোরিং থানায় এম এ লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল সহ 34 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। নগরীর চান্দগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলকে হুকুমের আসামি করা হয়েছে। নিহত তানভীর আশিকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 18 জুলাই নগরীর চান্দগাঁও থানায় বহদ্দরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হন তিনি। এ সময় মামলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3 কাউন্সিলর সহ 34 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 40 থেকে 50 জনকে। স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সেবার মান জনমুখী করতে 90 দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে ওষুধ খরচ ছাড়া আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে আন্দোলনের সমন্বয়করা জানান, অনেক ক্ষেত্রে আহতরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। তাদের সঠিক চিকিৎসা নিশ্চিতে তাগিদ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোগী জানে না ফ্রি দেওয়া হচ্ছে, রোগীকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে এটা লাগবে এটা লাগবে। যে মধ্যস্বত্ব ভোগীরা এতদিন ধরে বাংলাদেশে এগুলো করেছে, অসৎভাবে টাকা ইনকাম করেছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায়। ফার্দার আমরা যদি কাউকে এরকম কোনো কাজের মধ্যে দেখি, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করা সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার, আমরা তার সবগুলোই নিব। পরে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে শিক্ষার্থীদের বৈঠকে চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে নিশ্চিত করা হয়। এ সময় বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অর্থ ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়। আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়। প্রাইভেট হসপিটালগুলোতে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে যাদের অলরেডি ডিসচার্জ করা হয়েছে। আমাদের আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে, এই আন্দোলনকারী যারা রয়েছে শুধু ছাত্র নয়, যে কোনো বয়সের হোক না কেন, তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে তাদের যে ইমেজের একটি সংকট তৈরি হয়েছে সেই ইমেজটি ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে। যারা ইতিমধ্যে প্রাইভেটের টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না। স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সেবার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করে তা জনমুখী করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে দেন সমন্বয়করা। যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে, টেন্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে, তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন। আমরা ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে, স্বাস্থ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে, স্ট্র্যাটেজিক পারচেজ করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে। প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে, যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে। যে কেউ যে কোনো হাসপাতালে, সেটি সরকারি হোক বেসরকারি হোক, প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং 24/7 হেল্প ডেস্ক থাকবে। ডিরেক্টর, ডক্টর, নার্সেস অথবা কর্মচারী, আপনারা যদি দায়িত্ব পালন না করেন, মধ্যস্বত্বভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন, কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রোগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয়, ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। এ সময় সমন্বয়করা আরো জানান, দেশের অনেক জায়গায় আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি তাদের। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে সেরা 4-এ থাকার লক্ষ্যে নতুন উদ্যমে আহ্বায়ক কমিটি গঠন করেছে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। 22 সদস্যের কমিটির দায়িত্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গোপীবাগের ক্লাবটির সাবেক চেয়ারম্যান ও অন্যতম পৃষ্ঠপোষক মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক বলেন, তার উপর অর্পিত দায়িত্বে প্রধান চ্যালেঞ্জ ব্রাদার্সের গৌরবের ঐতিহ্য ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, গত 15 বছরে স্বেচ্ছাচারিতা আর স্বৈর শাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্লাবটি, পড়েছে চরম দুর্দশায়। মানিক মাহমুদের রিপোর্ট। ব্রাদার্স ইউনিয়ন গোপীবাগের এই ক্লাবটির খ্যাতি ও সাফল্যের ইতিহাস বেশ দীর্ঘ। একসময় ঘরোয়া ফুটবলের তৃতীয় শক্তি হিসেবে পরিচিত ছিল ক্লাবটি। সর্বশেষ 2003-04 ও 2005 মৌসুমে টানা 2 বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ব্রাদার্স। পরবর্তীতে বিগত সরকারের আমলে আর্থিক সংকট ও ক্লাব কর্মকর্তাদের ব্যর্থতায় অবনতির দিকে যেতে থাকে ক্লাবটি। ক্লাবের 3 জন কর্মকর্তা বাফুফের নির্বাহী কমিটিতে থাকলেও খেলাধুলার চেয়ে অন্য কিছুতেই বেশি আগ্রহ ছিল তাদের। ফলে প্রিমিয়ার লিগে অবনমনে লজ্জায় পড়তে হয় ঐতিহ্যবাহী ক্লাবটিকে। বিগত সরকারের পতনের পর নতুনভাবে জেগে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান করে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরবর্তীতে এই ক্লাবটা চরদখলের মতো বেদখল হয়ে যায়। তখন আওয়ামী লীগের যারা দলীয় নেতাকর্মীরা তারা এই ক্লাবটিকে বিভিন্নভাবে ব্যবহার করেছে, কিভাবে ক্যাসিনো বাণিজ্য এবং বিভিন্ন অনৈতিক অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে এটা আপনারা দেখেছেন। অতএব আমরা মনে করি টিমটা পড়ে যাওয়ার রিজন এইটাই যে এই ক্লাবটা তো একটা স্পোর্টিং ক্লাব, এখানে ক্রীড়ার দিকে মনোযোগ না দিয়ে অন্যভাবে কিভাবে ব্যবহার করা যায় সেদিকে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা এখানে দখল করেছিল তাদের মনোযোগটা সেদিকেই ছিল। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাথে আমার রক্তের সম্পর্ক এবং এটা নিয়ে বহু পরিকল্পনা হয়তো আমি অজান্তে নিজ মনে আমি করেছি যে একসময় এটাকে আমরা আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি এখানে তৈরি করব। বাংলাদেশের ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব 1 নম্বর হবে, আমরা চ্যাম্পিয়ন হব। তো হয়তো বা সেই একটা পরিবর্তিত অবস্থায় এই সুযোগটি এসেছে, এখন আমি কাজ করে যাব। জীর্ণদশা কাটিয়ে ব্রাদার্সকে আবারও ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নতুন আহ্বায়কের। 22 আগস্ট পর্যন্ত এই মৌসুমের প্রিমিয়ার লিগের দল বদলের সময় বাড়িয়েছে ফিফা। এই অল্প সময়ে যতটা সম্ভব মানসম্মত দল করতে চান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 22 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করেছি। পরিকল্পনা হচ্ছে যে আমরা যে ক্রিকেট টিম এবং ফুটবল টিম এই দুইটা টিমকে আমরা নতুনভাবে তৈরি করব যাতে করে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে পারি। আমরা বাংলাদেশের 1 নম্বর ক্লাব হিসেবে দুইটি ক্ষেত্রে আমরা আগামী দিনে চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা ফাইট দিতে চাই। অল্প সময় যেটুকু আমরা পেয়েছি আমি ওই সময় ওইভাবে প্লেয়ারদের সাথে কথা বলেছি যেন এই কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের যে স্ট্রেংথ যেটা আমরা চাই যে ফাইট দেওয়ার জন্য, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং একটা সুন্দর ফাইটিং টিমই আমরা গঠন করব। দল বদল ছিল 17 তারিখ, হয়েছে 19 তারিখ, এখন হচ্ছে 22 তারিখ। এর মধ্যে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব টিকে থাকার জন্য। এর পরবর্তীতে আমরা যে চ্যাম্পিয়ন ফাইটের দিকে আমরা হাত বাড়াবো। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাদেক হোসেন খোকা 1972 সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে নিয়ে যান সাফল্যের পথে। কাজী সালাউদ্দিন, এনায়েত, সেলিম, হাসানুজ্জামান খান বাবলু, মহসিন, টুটুল, মানিক, লিটন, আরমান, আলফাজ, বিপ্লব, রজনী সহ বহু নামী এবং দামি খেলোয়াড় খেলেছেন ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আসলে মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে, কোনো ব্যক্তির ইচ্ছায় নয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর চিনিশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও আর্থিক সহায়তা দেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যা করেছে তা পুনরুদ্ধার করা হবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা যা মুখে যা কিছু বলুক, ধোঁকাবাজি করুক, যেভাবে তারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করে এদেশে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের সেই আশা জনগণ ছাত্ররা মিলে তাদের সেই আশা নস্যাৎ করে দিয়েছে। এদিকে নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীর চিনিশপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্র তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ দাবি জানান।
এদিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি দলের নেতাকর্মীরা বিশৃঙ্খলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ভূমি দখলে যুক্ত থাকলে তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে কেরানীগঞ্জে। থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহে। মুক্তাগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুল। এছাড়া গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আসে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে টুঙ্গিপাড়ায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান সহ অন্যরা। বস্তি এলাকায় বৃক্ষরোপণ করেছে লালমনিরহাট বিএনপি। সকালে শহরের সরকারি আবাসন এলাকায় এতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে নিহত নজিবুল সরকার বিশালের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সকালে 5 বিবি উপজেলার রতনপুরে নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়েছে সাভারে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্নীতি, অর্থ লোপাট ও গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান কর্নেল অলি। তিনি বলেন, যারা অপরাধীদের আশ্রয় দেবে তাদেরকেও গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা রয়েছে বলে জানান এলডিপি চেয়ারম্যান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে নাক না গলানোর পরামর্শ দেন তিনি। অবিলম্বে বর্ডারে হত্যা বন্ধের দাবি জানান কর্নেল অলি আহমেদ। আমি একদিন সেনাবাহিনীতে ছিলাম। সেনাবাহিনী ছিল আমার জীবন ধারণের একমাত্র পন্থা। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী স্বৈরাচারী, গণহত্যাকারী, টাকা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপি বা নেতা যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে, তাদেরকে আয়নাঘরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল। এখন তাদেরকে আয়নাঘরে রেখে আয়নাঘর কিরকম লাগে শ্বশুর বাড়ি, এটা তাদের দেখা উচিত। প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার সকালে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে দেখা করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আন্দোলনে শিক্ষার্থীদের জাতীয় বীর আখ্যা দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন তিনি। স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান আফরোজা আব্বাস। বলেন, ছাত্ররা রক্ত দিয়ে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতাকে দেখতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। শনিবার দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে আহত ছাত্রদের খোঁজ খবর নেন তিনি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি সিন্দুকে এবার মিলেছে 7,22,13,000 টাকা। এছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। শনিবার সকাল থেকে সিন্দুক খুলে চলে অর্থ গণনার কাজ। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
3 মাস 28 দিন পর আবার খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান সিন্ধুক। এবার মিলেছে 28 বস্তা টাকা। মাদ্রাসার 1.5 শতাধিক ক্ষুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে গণনা করা হচ্ছে এসব টাকা। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক মসজিদটিতে 3 থেকে 5 মাস পর পর খোলা হয় এই সিন্ধুক। স্থানীয়রা বলছেন, মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়, মুশকিল আসান সহ মেলে রোগ ব্যাধি থেকে মুক্তি। এমন বিশ্বাস থেকে দান করেন দেশ বিদেশের অসংখ্য মানুষ। পাগলা বাবার মসজিদে আসছি, যে কোনো একটা মনের বাসনা পূর্ণ যাতে হয় এই উদ্দেশ্যে এখানে আসা। মানসিক করছিলাম যে আল্লাহ পাগলা মসজিদে আমি একটু গুরু দান করব, আমার মেয়ের যদি সুস্থ সবল মতে বাড়িতে আসে, আর তার উনি অসুস্থ, এই জন্য মানে একটি গুরু আমি দান হচ্ছি লই আইছি। পাগলা মসজিদটা আসলে একটা আল্লাহর ওলির মসজিদ। এখানে মানুষ আসে, ভালো ফলাফল পায়, মানুষের মনের আশা পুরা হয়, যার কারণে মানুষ অত বেশি দান করে এখানে। মসজিদটিতে নগদ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার, চাল, ডাল, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ অনেক কিছু দান করেন সাধারণ মানুষ। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সেবামূলক কাজ। এছাড়া মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। সবকিছুর স্বচ্ছতা আছে এখানে, কোনো মানে স্বচ্ছতার বাইরে 1 টাকাও খরচের কোনো সুযোগ নেই। আর যে পরিমাণ টাকা আমাদের কাছে আছে, আশা করছি মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করার জন্য সেটা যথেষ্ট। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে, তো সেই জন্য আমরা কাজ করছি। এর আগে 20 এপ্রিল সর্বশেষ পাগলা মসজিদে 9টি দান সিন্ধুকে পাওয়া গিয়েছিল 7,68,67,537 টাকা সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার। দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুসের পাশাপাশি দানের পরিমাণ ততই বাড়ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক পিএলসির বগুড়া অঞ্চলের 2য় শাখা ব্যবস্থাপক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়ার একটি হোটেলে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চলের প্রধান ও উপ মহাব্যবস্থাপক ASM রায়হান শামীম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা ও বগুড়া অঞ্চলের শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকে 2024 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশেষ একটি দেশের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ তাপস, অভিযোগ নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের। বিডিআর বিদ্রোহ নিয়ে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি বিএনপির। ভারতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেছেন মেজর হাফিজ। পরিবর্তিত বাংলাদেশ দেখতে নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ ডক্টর ইউনূসের। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যয়। প্রশাসনকে গতিশীল করে নতুন বাংলাদেশ গড়তে চান নতুন উপদেষ্টারা। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আশ্বাস। সহিংসতার মামলায় চট্টগ্রামের আলোচিত সাবেক এমপি লতিফ 3 দিনের রিমান্ডে। সাবেক মন্ত্রী ঠাকুরগাঁয়ের রমেশ কারাগারে। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।